বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলবো বিবাহ, রেজিস্ট্রেশন, পারিবারিক সম্পর্ক। গত পর্ব ছিল প্রথম পর্ব, আজ দ্বিতীয় পর্ব। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, চ্যানেল কর্ণফুলী এবং সিটিজি টাইমের পক্ষ থেকে দেশবাসী, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে 15 আগস্ট যারা শহীদ হয়েছে, মারা গিয়েছে, বঙ্গবন্ধু সহ সপরিবার, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছে। আজ কথা বলবো বিবাহ, রেজিস্ট্রেশন, বিবাহ পরে পারিবারিক সম্পর্ক কেমন হওয়া দরকার, এই বিষয়ের উপর আজ মানবাধিকারের পক্ষ থেকে আমাদের অভিমত প্রকাশ করতে চাই। এই অভিমতের কারণে হয়তো কেউ যদি মেনে চলে, আমরা সওয়াবের ভাগী হব। পারিবারিক কলহ যদি বন্ধ হয়, পারিবারিকভাবে তাদের সুখ শান্তি নেমে আসে। আর পরিবারের ভিতর যদি এই যে কথা কাড়াকাড়ি, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়, চলতে থাকে, তাহলে দুর্ঘটনা নেমে আসে, তালাক বিভিন্ন রকম সংঘটিত হয়, ঝগড়া বিবাদ বেড়ে যায় এবং এই যে কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা হয়ে যায় এক অপরের বিরুদ্ধে। তাই আমি আমাদের মানবাধিকারের পক্ষ থেকে, জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য কথাগুলি বলি থাকি। আজ আমি কথা বলতে চাই বিবাহ রেজিস্ট্রেশন। বিবাহ রেজিস্ট্রেশন বিশেষ করে চট্টগ্রামেই আমরা কিছু অনিয়ম দেখতে পাই। এটা যার ইচ্ছা মতে বিবাহ রেজিস্ট্রেশন হচ্ছে, অনেক মহারণা ধরা হচ্ছে, এই মহারণা নিয়ে অনেক ঝগড়া বিবাদ হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। এটার একটা সরকারের নিয়ন্ত্রণ আসা দরকার বলে আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং সাথে সাথে প্রতিটি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব। কারণ এগুলি আমাদের এখন ভাবনার দরকার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে অনেক মহিলা তার স্বামীকে তালাক দিচ্ছে, আবার কিছু কিছু ছেলে বউকে তালাক দিচ্ছে। এই তালাক দেওয়া এটা সমাজের জন্য, মানুষের জন্য অনেক কষ্টকর, এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই তালাক শব্দের যে হয়, এখানে আসমান জমিনে এই যে একটা অভিশাপ নেমে আসে পরিবারের মধ্যে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সময় আমাদের যে আগে যে ফর্মটা ছিল, সে ফর্মটা আমি মনে করতেছি পরিবর্তন হওয়া দরকার। কারণ এখানে যা লেখা আছে, এখন নতুন করে কিছু আইন সংযোজন করতে হবে, না হলে বিবাদটা বেড়ে যাচ্ছে। সাথে সাথে ছেলের বিরুদ্ধে মেয়ে যৌতুকের মামলা ঢুকাইয়া দেয় এবং নির্যাতনের মামলা চলে আসে তার ভরণ পোষণ পাওয়ার জন্য, তাকে গাইল করার জন্য। তাহলে এখানে যদি সংশোধন না হয়, তাহলে পারিবারিক যে একটা বন্ধন, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে পারিবারিক মধ্যে মা বাবা, বৃদ্ধ মা বাবা আছে, এই বৃদ্ধ মা বাবাকে বউ যখন ঘরে তোলে, তখন সে তার শাশুড়ি, তার শাশুড়কে সঠিকভাবে অনেকে মেনে নেয় না, অনেকে মেনে নেয়, আবার অনেকে নেয় না, যার কারণে বৃদ্ধাশ্রম পাঠাইয়া দেয়। আমরা সেই ঘটনাটাও দেখতে পাচ্ছি, ইদানিং বেড়ে যাচ্ছে। এবং সন্তান নিরুপায় হয়ে বউয়ের এই অত্যাচার সহ্য করে, সেটা একদম মারাত্মক। যেহেতু সমাজে এটা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সন্তানের বেহস্ত, মা বাপ যদি বদদোয়া করে সন্তান শেষ হয়ে যাবে, তাহলে তার পরিবর্তে তার সন্তানেরও তার সাথে সেই আচরণ করবে। এই অভিশপ্ত জীবন যেন কারো না ঘটে, আমরা সেই সচেতনগুলি করে যাচ্ছি।
আমরা চ্যানেল কর্ণফুলীর মাধ্যমে এবং সিটিজি টাইমের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে চাই যে যৌতুক থেকে আমাদেরকে মুক্ত করতে হবে সমাজকে। আমরা অধিক 5 লাখের অধিক যারা মহারণা ধার্য করে সেটাও বন্ধ করতে হবে। উভয় সম্পর্ক তো আল্লাহ রব্বুল আলামিন যে সম্পর্ক সুন্দর হওয়ার জন্য সুন্নতি বিবাহ করার জন্য আল্লাহ রসুলের যে সুন্নত মোতাবেক বিবাহ করলে অনেক ফায়দা আছে, সেখানে একটি ভালো সন্তান জন্মগ্রহণ করবে, সেটা দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। আমরা দেখতে পাই যারা অভিশপ্ত বিবাহ বা শাদী করে, প্রেম নিবেদন করি, কোন রকমের এই যে শরীয়তে তোয়াক্কা করে না, মা বাপকে কষ্ট দেয়, সে কষ্ট দেওয়া মা বাপ যে বদদুয়া করে সন্তানের জন্য কোনোদিন মঙ্গল হইতে পারে না। তার বিবাহ যেমন দুর্ঘটনা লেগেই থাকবে, তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকবে, তাহলে সেই সংসার কোনোদিন সুখী হইতে পারে না। আমি ছেলেদেরকে অনুরোধ করব, আপনারা বিবাহ বন্ধনের সময় একটু সুন্দরভাবে যাচাই বাছাই করে একটা বিবাহ শাদীতে আবদ্ধ হবেন এবং যতটুকু যে দরকার যে মহারণা, সেই মহারণার মধ্যে আবদ্ধ থাকতে হবে। আর মেয়েদেরকে আমি বলবো, যারা ভালোবাসার বিভিন্নভাবে ছেলেদেরকে সাথে সম্পর্ক গড়ে তোলেন, সেই সম্পর্কটা হবে আত্মার সম্পর্ক। টাকার সম্পর্ক হলে সেই সংসার কোনোদিন সুখ হয় না। টাকার সম্পর্ক যারাই করছে, লোভের সংসার, তারা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন এক মহিলা একাধিক বিয়ে করে, এক ছেলেও একাধিক বিয়ে করে, কিন্তু ছেলেদের বিবাহের ব্যাপারে মানুষের আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিছে যে এই আমার বন্দারা, তোমরা জানা করিও না, জানা থেকে মুক্ত থাকার জন্য তোমরা একাধিক বিয়ে করো। আল্লাহ রসুল এই শিক্ষাটা মানুষকে দিয়ে গেছে, জাতিকে দিয়ে গেছে। আর যদি বিবাহ একটার অধিক করা যদি নিষেধ থাকতো, তাহলে অহরহর জানা, আমাদের দেশে জানাটা সহজ হয়ে গেছে, বিবাহটা অনেক কঠিন হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদেরকে জাতিকে ফিরে আনতে হবে। আমরা যেন মা বাপ, যাদের বিদ্যা মা বাপ আছে, বউ যেন কোনো বউ, আপনারও তো মা বাপ আছে, আপনার ভাইয়ে যদি আপনার মা বাপের কষ্ট দেয় তাহলে কেমন হবে? সেই সংসার যেন কোনোদিন এই যে সুখী হয় না। যদি সুখী করতে হয়, বৃদ্ধাদের সম্মান করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, আর বউকে জামাইদের স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে। আর তার ঘরে অভাব ছিল না, তার ঘর সংসার, তার মা বাপ ত্যাগ করে একটি ছেলের কাছে মেয়েটা আসে, তার যেই পারিবারিক বন্ধন সৃষ্টি করার জন্য, সেই বন্ধনটা যেন অটুট থাকে, আমাদেরকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা ধর্মের বাইরে যাইয়ে কোনোদিনও না কিছু না করি। ধর্মের বাইরে যারা গেছে তারা দুর্ঘটনার সংঘটিত হয়েছে। আসুন না আমরা এই যে এক মানবের কল্যাণের জন্য পারিবারিক সম্পর্কটা আমরা মজবুত করার জন্য আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। কেন যে এখানে স্টামের মাধ্যমে একটি চুক্তিবদ্ধ হলে হয়তো এই যে মামলা মকদ্দমা দুর্ঘটনা এগুলি কমে আসবে। এখানে সাথে সাথে না দেওয়া না পাওয়ার কারণে অনেকেই আত্মহত্যার মতন বেছে নেয়। একজন মহিলাকে অ্যাসিড দগ্ধ করতেছে, এটা দুঃখজনক। আমাদের মানবাধিকার, আমরা তার নিন্দা জানাই। যারা অ্যাসিড দগ্ধ করে মহিলাকে ইফটিজিং করে, সেটাও অনেকাংশ কমে যাবে। কারণ একটা আইনের মাধ্যমে আমাদেরকে আনতে হয়। আমরা আইন যদি একটু ঢিলা হয় তাহলে অপরাধটা বাড়ে যায়। অপরাধ আইন যদি সঠিক প্রয়োগ না হয় তাহলে এই যে আমাদের মধ্যে এই যে ইয়াটা বাড়ে যায়। যেমন মাস্ক আগে পড়তো না, এখন যখন 200 টাকা 300 টাকা। আমি গতকাল সিবিসি পতঙ্গা সিবিসি গিয়েছিলাম, 2জন মহিলা ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানাই। তারা মানুষকে কিভাবে বুঝাচ্ছে যে মা বোনেরা যে এই যে সিবিসি মাস্ক নাই, কোনো কিছু নাই, যেরকম সেরকম চলাফেরা করতেছে, ম্যাজিস্ট্রেট জায়গার সাথে সাথে মাস্ক পরিধান করতে অনেকে জরিমানা করা হয়েছে। তাহলে জরিমানা করতে, আমি তো একজন সচেতন নাগরিক, আমাদের যাওয়ার সময় আমাদের মাস্ক নেওয়া দরকার ছিল, আমি মাস্ক পরিয়ে বাইর হওয়ার দরকার ছিল। আমাদের নিজের শরীরের জন্য,
নিজকে বাঁচার জন্য আমাদের মাস্ক পরতে হবে, সেই কাজটাও আমরা করতেছি না। অন্যজনের এই যে আইন প্রয়োগ করি আমাদেরকে মাস্ক পরা শিখাতে হচ্ছে। কেন? আমরা জাতিগতভাবে আমরা শৃঙ্খলাবদ্ধ না, আমরা জাতিগতভাবে আমরা শৃঙ্খলা ভঙ্গকারী। আমাদের রোড দেখেন, গাড়ি, আপনি গণপরিবহন ধরে গণপরিবহনের এক পাশে চলবে, যারা এই যে ছোট ছোট কার ডাইরেক্ট চলে যাবে, তাকে প্রতিবন্ধক দিয়ে পুরো রাস্তাটা জাম করে দেওয়া হয়। কেন? ওই যে কারো আগে কেউ যেন যাইতে না পারে। তাহলে একটা রিক্সা কোন দিকে চলবে, বাস কোন দিকে চলবে, ট্রাক কোন দিকে চলবে, কার গাড়ি, প্রাইভেট গাড়ি কোন দিকে চলবে, তাহলে একটা নির্দিষ্ট রেখা আছে। এই রেখাগুলি কেউ মানতে চায় না, ডিভাইডেড মানতে চায় না, গোল চক্করে দিয়ে হেঁটে চলে যায়। তাহলে আমরা সবাই আইন ভঙ্গকারীর মধ্যে আছি। তাহলে আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমাদেরকে সবদ্ধ করতে হচ্ছে। কেন আমাদের করতে হবে? কেন আমরা তো এই সবকিছু জানি, তারপরেও কেন আমরা আইন ভঙ্গ করি? সুযোগ পাইলেই যেন আইন ভঙ্গ করি, সুযোগ পাইলেই আমরা ঘুষ খাচ্ছি, সুযোগ পাইলেই আমরা মদ খাচ্ছি, তারপরে সুযোগ পেলেই আমরা এই প্রেজিন বিভিন্ন রকমের অন্যায় বিচার করতেছি। সেইখান থেকে আমাদেরকে সমাজের মানুষকে ফিরে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ, সুন্দর দেশ আমরা উপহার দিতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সে সুযোগ দান করে, আমরা যেন সেই সুযোগের সাথে কাজ করি, নিজকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ দান করে। সবাইকে ধন্যবাদ জানাই এবং ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।